সমস্ত জিনিস থেকে আমাদের বেরিয়ে থাকতে হবে। হরি ভজন করতে হবে, বাড়িতে জপ করতে হবে, নির্দিষ্ট সংখ্যক রেখে জপ করতে হবে। যে না আমরা বাবা তো নাই, যখন আমরা যাই তখন বাবাকে দেখানোর জন্য আমরা মালা করি না, মনে করি না। আর বাড়িতে আসি, বাড়িতে গেলে সব বলে বাবা তো দেখতেছে না, বাস তখন আর কিছু করবো না। এইরকম করলে আর দুর্গতি হয়ে যায়। আমি সব জয় করি, আমি সব। কারণ তুমি আমাকে ফাঁকি দেবা, গুরুদেব কোথায় পড়ে থাকে থাক, গুরুদেব তো দেখতে পাচ্ছে না, ভগবানকে কি করে ফাঁকি দিবা? ভগবান হৃদয়ে বসে আছে, তিনি এখানে প্রত্যেক দিন বসে আছেন, অতএব তাকে ফাঁকি দেওয়া যাবে না। আমি ঘরের কোণার ভিতরে কি পাপ করব কি পুণ্য করব সেটা আর কেউ না দেখতে পেল, হয়তো ঘর বন্ধ করে মশা মাছি পর্যন্ত জানতে পারলো না, কিন্তু হৃদয়ে বসে আছেন ভগবান। এই পৃথিবীতে দুইজন প্রধান সাক্ষী, একজন আমি আর একজন ভগবান। আমি জানি আমি পাপ করেছি কি পুণ্য করেছি, আর ভগবান জানে, তাই না? এই জন্য আমাদের এই জিনিসগুলোকে ধ্যান দেওয়া প্রয়োজন, এই জিনিস থেকে আমাদের সচেতন হওয়া প্রয়োজন যে আমার প্রত্যেকটা পদে পদে গোবিন্দ আমার সঙ্গে চলছে, আমার ছায়ায় ছায়ায় আমি, ছায়া যেমন আমার সঙ্গে সঙ্গে চলে ঠিক তেমনি ভগবান আমার সঙ্গে সঙ্গে চলে। অতএব আমি জীবনেও যাতে একটা অন্যায় না কাজ করি, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত বকা, অতিরিক্ত মানুষের সঙ্গে প্রলাপ বকা, বুদ্ধিমান মানুষ বেশি কথা বলবে না, দু একটা কথা বলবে বাস। হরিভজন করতে হবে, 10 জনকে শিক্ষা দিতে হবে, নিজেও করতে হবে, 10 জনকেও বলতে হবে আসো ভাই। যেমন নিত্যানন্দ প্রভু প্রত্যেকটা দরজায় দরজায় গিয়ে বলতেন, দরজা ঠক ঠক করতেন, দরজা খুলতো, কি চাই ঠাকুর, কি দেবো ভিক্ষা? নিতাই চাঁদ বলছে কিছুই চাই না, কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি এই করো শিক্ষা, তোমরা সকলে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। এই যে শিক্ষা, এই শিক্ষা আমাদের হওয়া চাই। আমাদের কৃষ্ণ ভজন করতে হবে, কারণ কৃষ্ণই আমাদের আরাধ্য, কৃষ্ণই আমাদের প্রাণ। মহাদেব পর্যন্ত যার নাম গুণকীর্তন করেন, পঞ্চমুখে রাম নাম গন্তি পুরারি, 5টা মুখে রাম রামিতি রামিতি রমে রামে মনোরমে, সহস্র নাম আবিস্তল্লম রাম নাম বরাননে। মহাদেব পর্যন্ত যার মুখে গুণকীর্তন করছেন, দেব দেবীরাও পর্যন্ত যার অনবরত গুণকীর্তন করছেন, সেই গোবিন্দ নাম আমরা কত ভাগ্য করে পেয়েছি, এ বড় দুর্লভ। এটা আমাদের করতে হবে। এটা কি আমরা ধীরে 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 ভক্তিপদে এগিয়ে যাব, এখন থেকে সব শিখবো, মৃদঙ্গ বাজা শিখবো মাস্টার ধরে, হারমোনিয়াম বাজা মাস্টার ধরে শিখবো, গান করা মাস্টার ধরে শিখবো, সাধু সঙ্গ করবো, তবে বড় হয়ে একটা জায়গায় দাঁড়ানো যাবে। তবে বড় হয়ে কি হবে? বড় একটা জায়গায় দাঁড়াতে যাবে। এখন থেকে ধীরে 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 যদি প্র্যাকটিস করি সব বিষয়ে, তাহলে দেখবে এমন একটা, আসতে বেশি বছর লাগবে না। তোমরা ছোট আছো, দেখবা 4-5 বছরের মধ্যে পড়াশোনা করতে করতেই দেখবা ভালো একটা র্যাঙ্কিং এসে যাবে, ভালো একটা জায়গা পেয়ে যাব। এমনকি সেই সময় দেখবা পড়াশোনা স্কুল লাইফে আমাদের নাম ডাক হয়ে যাবে, স্কুল লাইফে আমাদের নাম ডাক হয়ে যাবে। এখন থেকে আমাদেরকে তৈরি হতে হবে, এখন থেকে আমাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত হতে হবে। একদিক থেকে টিচারেরা, মাস্টারেরা যেন বলতে না পারে যে হ্যাঁ এরা সাধুসঙ্গ করছে, পড়াশোনা করে না, এইরকম যেন বলতে না। পড়াশোনার দিক থেকেও আমাদের সব দিক থেকে সচেতন থাকতে হবে, সঙ্গে আমাদের ভগবত ভক্তি জাগরণ করতে হবে। তারই মাঝে হয়তো মাঝে মাঝে এই যে এখান থেকে বাড়ি চলে গেলে, কালকে অনুষ্ঠান হবে, ওখান থেকে বাড়ি চলে গেলে, আমি চলে গেলাম বৃন্দাবন, তারপর বেশ কিছুদিন বাড়িতেই থাকো, পড়াশোনা করো, হঠাৎ করে আবার যখন একটু সাধু সঙ্গ, না মাঝে মাঝে ঢেউ লাগাতে হয়। ঢেউ মানে মানে যদি ওই যে পুকুর ঘাটে সবসময় ঢেউ লাগানো হয় না, সেই পুকুর ঘাটে কচুরিপানা জমে না। দেখবে মানুষ এসে স্নান করে, কেউ এসে গা ধোয়, কেউ এসে গরুকে গা ধোয়াচ্ছে, কেউ বাসন মাজছে, কেউ স্নান করে ঝাঁপিয়ে হচ্ছে বাচ্চা কাচ্চারা। দেখবে ওই ঘাট সবসময় পরিষ্কার থাকে, কচুরিপানাগুলো আসে না। তো মাঝে মাঝে সাধু সঙ্গে ঢেউ লাগাতে হয়। অনেকদিন হয়ে গেল, যাই তো একটু সাধু সঙ্গে ঘুরে আসি, তাহলে মনটাও ভালো লাগলো। বাইরের দৃশ্য দর্শন করলে মানসিক শান্তি আসে, আমাদের ব্রেনের যে ভাব এটা খোলে, প্রসারিত হয়, সংকুচিত থাকে না। এক ঘেয়েমি বদ্ধের মধ্যে থাকলে সংকুচিত হয়,
আর যখন বাইরে, এই জন্য আমরা যখন পড়াশোনা করতাম তখন ভ্রমণ সম্পর্কে কবিতা আমাদের রচনা লিখতে হতো, ভ্রমণ ব্যানে ব্যানে ভ্রমণ সম্পর্কে। তো ভ্রমণ যদি ব্যক্তি না করে, কোথাও যদি না যায়, তাহলে সে অভিজ্ঞতা পাবে কি না। পাবে না। তো মাঝে মাঝে পড়াশোনা করলাম, যাই তো 2 দিন 3 দিন ফাঁকা আছি, একটু সাধু সঙ্গ করে আসি, এতে পড়াশোনা নষ্ট হবে না, মাথাটা সংকুচিত ভাব থেকে প্রসারিত হবে, খুলবে খুলবে ফুলের মতো। বুঝছো? এই জিনিসগুলোকে আমাদের সঞ্চালিতভাবে আপনার এই জিনিসগুলোকে আমাদের করতে হবে, বুঝছো? এইভাবে ধীরে 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 করে চলো, বাস প্রভু আপনার করুণা করবে। তো ততক্ষণ পর্যন্ত রাধারানী আমাদের এর উপর করুণা করুক, সেই আশা রেখে আমরা গোবিন্দের সংক্ষিপ্ত আলোচনা এখানে বিশ্রাম রাখি। আর একাদশী, হ্যাঁ, সংসারী মানুষদের যে বিষয়টা খুব প্রয়োজন সেটা হলো জীবনে আর কিছু করো আর না করো, একাদশী ব্রতটা সবাই পালন করো, পাড়া প্রতিবেশী বলে একাদশীর দিন আমাদের পরিশ্রম করতে হয়, এত পরিশ্রমে না খেয়ে থাকা যায়? গ্রামের মানুষ আমরা বলে, যারা পরিশ্রমী না তাদের জন্য ভগবান কিছু সহজলভ্য উপায় দিয়ে খাবার, দেখো খাবার হিসেবে কেবলমাত্র ভাত রুটি ছাড়াও অনেক কিছু খাবার আছে। ভাত রুটি, ভালো করে বস, ভালো করে বস, ভাত রুটি ছাড়া অনেক, যেমন আমাদের একাদশীতে যারা কাছের মানুষ তাদের বলি, যারা একাদশীতে অবশ্যই তারা ফল নিতে পারে, সবজি, কোয়াশ বাজারে পাওয়া যায়, পেঁপে, আলু, কাঁচা কলা, সূর্যমুখী তেল বলে একটা তেল পাওয়া যায়, সেই তেল দিয়ে না সন্দব লবণ দিয়ে একটা সবজি হয়ে যায়। আবার অনেকে, যেমন আমার বাবাই করে, কাজ করতে যায়, থাকতে পারে না, বাদাম, আলু আর বাদামের ঘুগনি বানায়। আলু বাদামটা আগের দিন ভিজিয়ে দেয়, পরের দিন খুলে যায়, ওটা প্রেশারে সিটি দেওয়ার পর আলু আর বাদামের যদি ঘুগনি, বাদাম এমন একটা খাবার যেটা খেলে সারাদিন খিদা লাগে না, সারাদিন খিদা লাগে না। কাজের পাশে এবার বাদাম আলুর ঘুগনি খেয়ে কেউ যদি কাজেও চলে যায়, সে কী হবে, পেট ভরে খেয়ে নিলে একবারে 1 কেজি 2 কেজি বাদাম এনে রেখে দিলে 100 টাকা কেজি, একবারে 2 কেজি বাদাম এনে রেখে দিলে যখনই একাদশী ব্রত করবে, বেশি করে, আলু তো সস্তা, আমাদের তো আলু চার স্বাভাবিক হয়, আলু আর বাদামের ঘুগনি বানিয়ে নাও, সবজি বানিয়ে নাও, একটা কোয়াশ বাজার থেকে নিয়ে আসো, পেঁপে, কাঁচা কলা, আলু, এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে, বাদামের ঘুগনি 1 থাল খাও, সবজি 1 থাল, এই 2 থাল খেলে খিদা লাগে লাগবে কেউ যদি মনে করে যে আমরা একটু আরো কিছু ভিআইপি জিনিস চাই, তাহলে ভিআইপির মধ্যে আবার সাবু বলে অনেকে বড় বড় দানা, সাবুর যে বড় দানাটা, ওটা এক ধরনের গাছের গোড়া থেকে তৈরি হয়। ওই সাবুর দানাটা যদি ভিজানো হয় 4-5 ঘন্টা, সাবুর দানাটা ফুলে যায়, সাবুর দানা দিয়ে ওরা সাবুর ফ্রাই বানায়, সাবুর খিচুড়ির মতো। কীরকম? সাবু, তার মধ্যে বিভিন্ন, যেমন সেখানে সাবুর মধ্যে আলু দিয়ে দিল, বেশি করে আলু টালু দিয়ে বাস সাবুটাকে একটু ফ্রাই, মানে খিচুড়ির মতো বানিয়ে নিল। ওটাকে কেউ দুধের মধ্যে, গ্রামে দুধ পাওয়া যায়, 1 লিটার দুধের মধ্যে ভিজানো সাবু যদি ঢেলে দেওয়া হয়, দুধ সাবু হয়ে গেল, একেবারে 8-10 গিলাস খেয়ে ফেলো। যেরকম ভাবে করবে, দেখো কিছু না করার থেকে কিছু করা ভালো, কিছু না করার থেকে কিছুটা করা ভালো। কারণ একাদশীতে কেউ যদি ভাত রুটি, একাদশীতে কেউ যদি ভাত খায়, গ্রাসে গ্রাসে ভাত খায়, গ্রাসে গ্রাসে রুটি খাচ্ছে, মানে 1 মুঠ ভাত খাচ্ছে, মানে 1 মুঠ পাপ খাচ্ছে। কি পাপ? আমাদের শাস্ত্রে লেখা আছে, ব্রহ্ম হত্যা, গো হত্যা, পিতৃহত্যা আর মাতৃহত্যা, এই 4 রকমের পাপ একাদশীতে অন্যের ভিতরে বাস করে, পঞ্চশস্যের ভিতরে বাস করে। এই 4 পাপ, পিতামাতাকে হত্যা করলে যে পাপ হয়, সেদিন সেই পাপটা অন্যের ভিতরে প্রবেশ করে একাদশীতে। গো হত্যা, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপটা একাদশীতে অন্যের ভিতরে প্রবেশ করে, রুটির আটার ভিতরে প্রবেশ করে।
ব্রহ্ম হত্যা, ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপটা ওর ভিতরে প্রবেশ করে, অন্যের ভিতরে প্রবেশ করে। এই জন্য সেই দিন রান্না করে যারা অন্ন খায়, যারা রুটি খায়, বলে ওই পাপগুলো আপনার পিতৃহত্যা মাতৃহত্যা পাপ আপনার ভিতরে যায়, আমাদের আত্মাকে আচ্ছন্ন করে, ঘিরে বসে আত্মাকে। তাহলে জেনে শুনে কি পিতামাতাকে হত্যা করার পাপ আমরা নিব? না, নিব কি? মরে গেলেও নিব না। তাহলে জেনে শুনে যদি আমরা না নিয়ে এর যাই, চেয়ে একটা দিন না খাই থাকা অনেক ভালো আছে। বাবা হ্যাঁ, রুটি বলে খাই একাদশীর দিন। অনেকে রুটি মানে পঞ্চশস্য, পঞ্চশস্যের ভিতরে তখন আমার একটা পাপগুলো দিদা আছে প্রবেশ তো, করে। ওটা লুচি খায়, লুচি খায়, লুচি খায়, ঘুগনি খায়, লুচি ডালিয়া খায়। অনেকে আবার বলে আটটা যা চাই তাই খাই, শুয়ে যা কুলাবে তাই খাবো। আচ্ছা, সেটা খাক, তারা জানে না শাস্ত্র, এই জন্য তারা এরকম কথা বলে, ওগুলা সহজেই এরা খায়। কিন্তু যদি আমাদের শাস্ত্রসম্মত হয়, যদি কেউ যদি গীতা ভাগবতের মধ্যে দেখতে চায়, ভাগবত, হরিভক্তি বিলাস, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, হ্যাঁ, এই সমস্ত পুরাণের ভিতরে, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, এই সমস্ত পুরাণের ভিতরে সে যদি দেখতে চায়, তখন সে এগুলো খুঁজে পাবে। অনেকে তো আর শাস্ত্র ঘাটে না, গ্রামের মানুষ যে যেটা বললো তারাও সেটা, সাধারণ মানুষ তারা তো অত শাস্ত্র দেখে না। এবার তারা যে যেরকম বলছে, শোন দিদি, রুটি খেলে কিন্তু সব হয় একাদশী। তারা আর একজন শুনে গেল, বললো ও বলে গেল, ও তো সাধু, তার কথা শুনে তার বলে মোটা মালা তিলক পড়ে আছে, সেও তো বলে গেল রুটি খেলে সব কিছু হয়, তাহলে আমরা কেন করবো না? তো এই জন্য তারা সহজলভ্য, গ্রাম বাংলার মানুষ তো সরল সাদা সিধা, যে যেটা বললো সেটাই ধরলো। কিন্তু তারা তো কখনো শাস্ত্র মন্থন করে নাই, কোনোদিন শাস্ত্রগ্রন্থ খুলেও দেখে নাই যে কি লেখা আছে। এই জন্য তারা জানতে পারবে না। তারা জানতে পারবে যারা শাস্ত্রকে মন্থন করেছে। মন্থন মানে যেমন দুধকে মন্থন করতে 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 কি হয়, ছানা পড়ে যায়, নাহলে ক্ষীর হয়ে যায়। করতে 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 যখন দহি হবে, দহি থেকে কি হয়, মাখন হবে। মাখন থেকে কি হয় জানো? মাখন থেকে হয় ঘি। তো মন্থনের দ্বারা যেমন ঘি উঠে আসে, ঘি দেবতাদের অত্যন্ত পূজ্য, দেবতাদের ভোগের মধ্যে ঘি না দিলে দেবতারা স্পর্শ করে না। ঠিক তেমনি শাস্ত্রগ্রন্থ মন্থন না করলে এই সমস্ত জিনিস বোঝা যাবে না। এই জন্য মন্থন করে এগুলো জিনিস যাচাই করতে হবে, যাচাই করে তাহলে আমাদের পালন করতে হবে। একাদশীতে এগুলো গ্রহণ করবে, ফল মূল সবজি, দুধ, বাদাম, সাবু, হ্যাঁ, এগুলো গ্রহণ করবে। সন্দক লবণ পাওয়া যায়। সন্দক লবণ মানে এক ধরনের লবণ, যেটা সমুদ্রের ফেনা থেকে তৈরি হয়। জল থেকে আমরা যে লবণটা খাই, এটা জল থেকে তৈরি হয়, ফেনা থেকে তৈরি হয় সন্দক লবণ। আমাদের মেডিকেল সায়েন্স বলে সব থেকে লবণ, ক্ষতিকর লবণ হচ্ছে